আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি এই হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বাদশ শ্রেণী, আমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা সামনে অলরেডি। পরীক্ষা 15 তারিখ থেকে শুরু হবে তোমাদের। তাহলে আজকে আর্থিক বিবরণী বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা বেসিক্যালি কি কি বিষয়, নগদ প্রবাহ বিবরণী, বিশদ আয় বিবরণী, আর্থিক অবস্থার এই বিষয়গুলো বিশ্লেষণ করা হয়। এটা হরিজন্টাল করা হয়, ভার্টিক্যাল করা হয়। তো এই হরিজন্টাল এই জায়গায় হবে না, আমাদের এই জায়গায় ভার্টিক্যাল আলোচনা হবে না, এই জায়গায় বেসিক্যালি আলোচনা হবে অনার্সে ওই বিষয়গুলো আলোচনা হয়, এই জায়গায় তোমাদের আলোচনা হবে বেসিক্যালি আমি লিখে রাখছি। আর আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে কোম্পানির সাথে রিলেটেড যারা আছে, কোনো কোম্পানি অন্য কোম্পানি বা কোনো ঋণদাতা প্রতিষ্ঠান কোনো কোম্পানিকে ঋণ দিবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কোম্পানি কিছু বিষয় অ্যানালাইসিস করার মাধ্যমে। আর্থিক বিবরণী যারা করছো তারা খুব সহজে বুঝবে, আর্থিক বিবরণী না করলেও বুঝতে পারো, সমস্যা নেই। যা যা বলবো সব মনে রাখবা। গত ক্লাসে আলোচনা যা করছি সবাই কিন্তু দেখতে হবে। কেউ যদি ক্লাস না করে বসে থাকো তাহলে কিন্তু হবে না। এই বিষয়গুলো ক্লাসে করলে 40 মিনিট ক্লাসে তোমাকে দুনিয়া সবকিছু করানো সম্ভব ছিল না। সুতরাং সামনে পরীক্ষা ভয় না পেয়ে কাজ করে যাও, ইনশাল্লাহ কোনো ভয়ের কারণ নাই। সিলেবাস তো অনেক তোমাদের কমিয়ে দিচ্ছে। তাহলে আমি মূল আলোচনায় চলে আসতেছি। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাবে, আমি যা লিখে রাখছি দেখছো তোমরা তা লিখতে শুরু করে দাও। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, আর্থিক বিবরণী বেসিক্যালি আর্থিক বিবরণী যে বিশ্লেষণ হয় সেটা তিনটা ভাবে বিশ্লেষণটা করা হয়। আমরা যে কাজ করব, কাজ করে তো একটা আউটপুট দেব, একটা ফলাফল দেব, সেই ফলাফলটা শতকরায় প্রকাশ করা হয়, আবর্তন বা বারে প্রকাশ করা হয়, আর কিন্তু অনুপাতে প্রকাশ করা হয়। কয়ভাবে বলছি? তিন ভাবে। তিনটা জিনিস লিখে রাখবা, যারা সেকেন্ড ইয়ার একজন স্টুডেন্ট আছো অলরেডি এটি লিখে রাখবা যে আর্থিক বিবরণী যে আমি বিশ্লেষণ করব, বিশ্লেষণ করে তো আমার রেজাল্ট পাবলিশ করতে হবে। রেজাল্ট পাবলিশ করলে বুঝবো ভালো না মন্দ কি পরে আদর্শ মান জানা থাকলে তোমরা কম্পেয়ার করতে পারবা। আরেকটা হচ্ছে যে প্রকাশ করব তিনটা ভাবে। কয়ভাবে? তিন ভাবে প্রকাশ করা যাবে। শতকরায় প্রকাশ করা যাবে, আবর্তনে প্রকাশ করা যাবে, না বারে কতবার, আর একটা হচ্ছে অনুপাত। তিন ভাবে, অনুপাত মানে ভাগ। এবার আসো মানে পার্সেন্টেজ, টার্নওভার এবং রেশিও, তিনটা বিষয়। এই তিনটা বিষয়ে রেজাল্টটা পাবলিশ করা হয়। আর এই অধ্যায়ের মধ্যে যে আমরা যে বিশ্লেষণ করি সেটা হচ্ছে চারটা বিষয় নিয়ে আলোচনা হয় বেশি। সবগুলো তারল্য, কোম্পানি স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা কেমন সেটার জন্য তারল্য জানতে হয়, সচ্ছলতা জানতে হয়। সচ্ছলতা, তারল্য এগুলো জানলে আমরা কি করতে পারি? ঋণ পরিশোধ সম্পর্কে ধারণা নিতে পারি। তাহলে তারল্য, সচ্ছলতা, মুনাফা অর্জন ক্ষমতা, ব্যবসায়িক কার্যকলাপ, এই তিনটা বিষয় নিয়ে আলোচনা, চারটা বিষয় নিয়ে আলোচনা হবে। এই তিনটা বিষয়কে, এই চারটার পারফরম্যান্স কেমন, এই চারটার অবস্থান কেমন সেটা বলে কিন্তু এই তিনটা বিষয় পাবলিশ করা হবে। এই চারটা বিষয় তারল্য, সচ্ছলতা, কোন কোম্পানি তারল্য কেমন, সচ্ছলতা কেমন, আর্থিক পরিশোধ, কোন কোম্পানি কাউকে ঋণ দিবে কিনা, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠানকে ঋণ দিবে কিনা সেই বিষয়ে জানার জন্য তারা তারল্য জানতে চেষ্টা করে, সচ্ছলতার অবস্থান জানতে চেষ্টা করে। স্বল্পমেয়াদী আছে, দীর্ঘমেয়াদী আছে, মুনাফা অর্জন ক্ষমতা কেমন, কেউ যদি ইনভেস্ট করতে যায়, কারণ সে নিজেই মুনাফা অর্জন করতে পারে না, আপনি ইনভেস্ট করে কি করবেন যদি টাকা দিতে না পারে। ব্যবসায়িক কার্যকলাপ কেমন, তাদের ম্যানেজমেন্টের অবস্থান কেমন, দক্ষতা কেমন, সেই বিষয়ে জানার জন্য আমাদের এই কোন এই বিষয়গুলো আমরা জানতে পারি আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে। এবার শতকরায় প্রকাশ করা হয় একটা সরাসরি। আবর্তন, যে আবর্তন হচ্ছে ব্যবসায়িক কার্যকলাপ নিয়ে আবর্তন, দেনাদার আবর্তন, মজুদ আবর্তন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, জেনে রাখবেন ভালো করে, কিন্তু যারা স্টুডেন্ট আছে অবশ্যই জেনে রাখবেন। আর শতকরায় প্রকাশ করা হয় কোনটা? মুনাফা অর্জন ক্ষমতা, একদম সিম্পল মনে রাখা সম্ভব। আবর্তন প্রকাশ করা ব্যবসায়িক কার্যকলাপগুলো জানার জন্য, আর শতকরায় প্রকাশ করা মুনাফা অর্জন ক্ষমতা, এটা পার্সেন্টেজ আনসারটা হবে। পার্সেন্টেজ এবং আবর্তন যত বেশি হবে তত ভালো হবে। আর বাকি রইল কয়টা? দুইটা, তারল্য এবং সচ্ছলতা। এই দুইটা জানার জন্য অনুপাত বিশ্লেষণ ব্যবহার করা হয়। অনুপাত বিশ্লেষণ, যারা ভিডিওটা দেখছো আশা করি তোমাদের উপকার হবে, সহজে মনে রাখা সম্ভব। এবার আমি মূল অঙ্কের দিকে চলে আসবো। আজকে যেহেতু প্রথম ক্লাস, গত ক্লাসের ভিডিওটা তোমরা দেখে নিবা। আজকে আমি রাজশাহী বোর্ড 2016 থেকে শুরু করব। আর কিছু বিষয় লিখে রাখি তোমাদের জানার জন্য, দুই চারটা বিষয় জেনে রাখলে হবে। আশা করি এটি লিখে রাখবা কিন্তু অবশ্যই। শতকরা আবর্তন বেশি হলে ভালো, কম হলে খারাপ, আদর্শ মানের কাছাকাছি থাকলেও চলবে। আর অনুপাত যে বিশ্লেষণ, অনুপাত বিশ্লেষণটা অবশ্যই আদর্শ মানের কাছাকাছি থাকতে হবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা আগের ক্লাসে হচ্ছে, তোমরা যারা এই আগের ভিডিওটা দেখো না দেখে নিবা। আর আমি এখন আজকে অঙ্ক করতে শুরু করছি, তারপরে আরো কিছু বিষয় লিখে রাখা উচিত, সেটি আমি একটু লিখে রাখছি। যেমন আমরা যদি মোট মুনাফা বের করতে যাই বা বিক্রিত পণ্যের ব্যয় বের করতে যাই, বিক্রিত পণ্যের ব্যয়,
লিখে রাখো বিক্রিত পণ্যের ব্যয় বের করতে যাচ্ছি। বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আমাদের কি করতে হবে? নিট বিক্রয়। বিক্রয় বলতে কি নিট বিক্রয় কি মনে রাখো, এটা দাঁড়ে আর নগদ কোনো প্রশ্ন নাই। নিট বিক্রয় যেটা বলে আমাদের নিট বিক্রয় থেকে কি করতে হবে? নিট বিক্রয় থেকে মোট লাভ বাদ দিতে হবে। নিট বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলে আমরা কি পাবো? বিক্রিত পণ্যের ব্যয় পাবো। এবার যদি বলা হয়, আমরা জানি পক্ষান্তর করলে কিন্তু অলরেডি সবগুলো চলে আসবে, যে আমরা মোট লাভ বের করতে চাচ্ছি। মোট লাভ বের করার জন্য নিট বিক্রয় থেকে মোট লাভ বের করার জন্য নিট বিক্রয় থেকে আমাদের কি করতে হবে? বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে। অর্থাৎ এই একটা সমীকরণ যদি তোমরা পারো তাহলে তিনটা সমীকরণ এর থেকে সেট করা সম্ভব। এবার যদি বলো যে আমি বিক্রয় বের করতে চাই, বিক্রয় বলতে কি নিট বিক্রয়, নগদ এবং ধারে উভয়টাই কিন্তু মনে রাখবে। আর শুধু বিক্রয় বলতে আমরা নিট বিক্রয়কেই বুঝি। তাহলে এই বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে কি করতে হবে? বিক্রিত পণ্যের ব্যয় প্লাস মোট লাভ, এই দুটো যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা কি পেয়ে যাব? এই তিনটা সূত্র মনে রাখতে হবে, কারণ এটা আমাদের প্রয়োজন আছে। বিক্রিত পণ্যের ব্যয় মানে কি নিট বিক্রয় থেকে মোট লাভ বাদ দিতে হবে। অর্থাৎ আমরা যে মোট লাভ বের করি আর্থিক বিবরণীতে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই, তারপরে তো মোট লাভটা পেয়ে যাই। এবার আমি যদি বিক্রিত পণ্যের ব্যয়কে পক্ষান্তর করে সামনে নিয়ে আসি, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা যদি সামনে নিয়ে আসি আর মোট লাভটা এদিকে ছিল, এটা যদি এদিকে নিয়ে যাই, অলরেডি পক্ষান্তর করলে কিন্তু সিস্টেম হয়ে যাবে। আশা করি এটা পারবা। এই বিষয়গুলো জেনে রাখা উচিত। এটা আমাদের বিক্রিত পণ্যের ব্যয় লাগবে কখন? দেনাদার আবর্তন এবং মজুত পণ্য আবর্তনের ক্ষেত্রে লাগবে। তারপরে হচ্ছে একটা বিষয় দেখবে, অঙ্কের মধ্যে দেওয়া ছিল যে বিক্রয়ের উপর লাভের হার। বিক্রয়ের উপর লাভের হার দেওয়া আছে অঙ্কের মধ্যে কত পার্সেন্ট? মনে করো 20%। অঙ্কের মধ্যে বিক্রয় নাই, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে। বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, তাহলে বিক্রয়ের উপর লাভের হার 20%, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 80,000 টাকা। প্রশ্ন হলো মোট লাভ কত? এই ক্ষেত্রে যদি মোট লাভ বের করতে বলে, মোট লাভ কত? তা আমার তো বিক্রয়ের উপর 20% করলে মোট লাভটা পাইতাম, কিন্তু বিক্রয় অঙ্কের মধ্যে নাই। আছে কি? বিক্রিত পণ্যের ব্যয়। সমস্যা নাই, মনে রাখতে হবে। আমি এই জিনিসটা অবশ্যই দেখবা, যখন বিক্রয়ের উপর লাভের হার থাকবে আর বিক্রিত পণ্যের ব্যয় বা মোট ব্যয় বা নিট ক্রয় দেওয়া থাকবে, বিক্রয় যখন না থাকবে, বিক্রিত পণ্য ব্যয় না থাকলে ক্রয়ের উপর করব আমরা, সমস্যা নেই। তো বিক্রয়ের উপর ছিল 20%, যদি এটা বিক্রয় হইতো, যদি বিক্রয় 80,000 হইতো তাহলে কিন্তু কোনো সমস্যাই নাই। বিক্রয় যদি 80,000 হয় তাহলে 20% করলে কত হবে? 16,000 টাকা মোট লাভ। তো 16,000 টাকা থেকে তুমি 80,000 থেকে 16,000 বাদ দিলে কত হবে? 64,000 টাকা ছিল বিক্রিত পণ্যের ব্যয়। একদম সিম্পল বিষয়, সিম্পলি হয়ে গেছিল। প্রশ্ন হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 80,000, বিক্রয়ের উপর লাভের হার 20%। এবার আমার লাগবে মোট লাভ। মোট লাভ বের করব কি করে? তাহলে আবার বিক্রয় লাগবে, মনে করো বিক্রয় লাগবে, মোট লাভও লাগবে। সেই দুইটা বিষয় বের করার জন্য যদি বিক্রয়ের উপর লাভের হার থাকে এবং ব্যয়ের উপর যদি লাভের হারটা কনভার্ট করতে হয়, তখন যত পার্সেন্ট থাকবে তত দ্বারা গুণ করব। আর কি করতে হবে? 100 থেকে যত পার্সেন্ট আছে তত মাইনাস করব। তার মানে 80 দ্বারা কি করব? আমি যে বিষয়টা তোমাদের বলে রাখতে যাচ্ছিলাম যে বিক্রয়ের উপর লাভের হার 20%। প্রশ্ন করতে পারে বিক্রিত পণ্য ব্যয়ের উপর লাভের হার কত, সেটা এমসিকিউতে আসতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে করার জন্য কি করবা সেটা পরেই বলি। বিক্রিত পণ্য ব্যয় দেওয়া আছে 80,000 টাকা, আমার প্রশ্ন করছে মোট লাভ কত। বিক্রয়ের উপর থাকলে মোট লাভ বের করা একদম সহজ ছিল, কোনো ঝামেলা নাই। এবার আমার বের করতে হবে বিক্রিত পণ্য ব্যয়ের উপর লাভটা। কিভাবে? তখন যখন বিক্রয়ের উপর থাকবে, ব্যয়ের উপর লাভের হার বের করতে হবে। 100 থেকে যত পার্সেন্ট থাকবে তত মাইনাস করে গুণ করতে হবে। তার মানে মোট লাভ আমাদের হচ্ছে কত? 80,000 টাকাকে 20 দ্বারা কি করো? গুণ করো। 80,000 গুণ 20 ভাগ কত? 80। 20,000 টাকা লাভের হার হচ্ছে কত? 20,000 টাকা। মোট লাভ কত? 20,000 টাকা। আশা করি বিষয়টা ক্লিয়ার। কিছুক্ষণ আগে লিখে রাখছিলাম যে আমার কি লাগবে? বিক্রয় লাগবে। বিক্রয় লাগার জন্য বিক্রিত পণ্যের ব্যয় মোট লাভ যোগ করতে হয়। এই দুইটা বিষয় যারা পারবা না, তোমরা তোমাদের সম্পর্কে আমি আর কিছু বলতে যাচ্ছি না, তাদের জন্য উপযুক্ত না। তোমরা দেখে লাভ নাই, তোমাদের কোনো লাভ হবে না। বিক্রিত পণ্যের ব্যয় মোট লাভ যোগ করলে বিক্রয়ের টাকা হবে। যা বলতেছি সব মনে রাখো, এটি নেক্সটে কাজে লাগবে। এইজন্য আমি আগেই বলে যাচ্ছি শুধু ব্যাকগ্রাউন্ড। 20,000 এর সাথে 80,000 গুণ করো, কত হলো? বিক্রয় লাগবে আমার 1 লাখ টাকা। এবার আরেকটা প্রশ্ন, এবার যদি এটা এমন না হয়ে উল্টা হইতো, বিক্রয় কিন্তু 1 লাখ, এই বিষয়ে মোট লাভ 1 লাখ, বিক্রিত পণ্য সবগুলা বের করে ফেলছি। এই জায়গায় যদি বিষয়টা এমন হইতো
ধরো বিক্রয়ের পরিমাণ বিক্রিত পণ্য ব্যয়ের উপর লাভের হার কয় পার্সেন্ট? বিক্রিত পণ্যের ব্যয়ের উপর লাভের হার 20%। ভালো কথা। বিক্রয়ের পরিমাণ আছে, বিক্রয়ের পরিমাণ কত? বিক্রয়ের পরিমাণ মনে করো ৮০,০০০ টাকাই দিলাম, উল্টা করে দিছি। বিক্রিত পণ্য ব্যয়ের উপর লাভের হার 20% আর বিক্রয়ের পরিমাণ ৮০,০০০ টাকা। প্রশ্ন করলো মোট লাভ কত। বিক্রয়ের পরিমাণ যদি বিক্রিত পণ্য ব্যয় থেকে বিক্রয়ের উপর লাভের হারটা হয় সব ঠিক থাকবে, শুধু খালি কি হবে যোগ করতে হবে। 100 যোগ 20 তাহলে 120 হবে, যদি 25 হয় 125 হবে, যদি 30 হয় 130 হবে। আশা করি কমপ্লিট, কোনো সমস্যা নাই। এবার আবার হিসাব করে একটু ক্যালকুলেটর দিয়ে মোট লাভটা পেয়ে যাবে। ৮০,০০০ গুণ 20 ভাগ 120, 13,300 টাকা, 13,333 টাকা হলো মোট লাভ। প্রশ্ন হলো যদি বিক্রিত পণ্য ব্যয় বের করতে বলে তখন কত হবে? ৮০,০০০ টাকা থেকে 13,333 টাকা বাদ দিয়ে দাও, কত হলো? বিক্রিত পণ্য ব্যয় করলে ৬৬,৬৬৭ টাকা। আশা করি এই বিষয়টা তোমাদের কমপ্লিট। এমসিকিউর জন্য কাজে লাগবে, অঙ্ক করার সময় কাজে লাগবে, দেখতে পারবা যে তোমরা যখন আমি অঙ্ক করব। লেখা আশা করি এতক্ষণে হয়ে গেছে তোমাদের। এবার আরো 2-4টা এমসিকিউ এটি ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা পর্যন্ত আসে, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, কিন্তু সহজেই করা যায়। ধরো বিক্রয়ের উপর লাভের হার কত? বিক্রয়ের উপর লাভের হার 20%। প্রশ্ন হলো বিক্রিত পণ্য ব্যয়ের উপর লাভের হার কত? যদি এমন বলে তাহলে 20% আছে, এদিকে কত হবে? 25% হবে। এখন প্রশ্ন হলো 25% পাইলাম কি করে? একটু দেখে নিই, দেখে রাখ। যতই হোক কত দ্বারা কি করব? 100 এর সাথে যত পার্সেন্ট হবে তারে কি করতে হবে? গুণ করতে হবে। আর ভাগ করতে হবে কত দিয়ে? 100 থেকে 20 মাইনাস করো 80, 80 দ্বারা ভাগ করো, দেখো 25% চলে আসবে। অর্থাৎ এটা যদি 20 হয় এটা হবে কত? 25। হিসাব করো একটু, দেখো ক্যালকুলেটর চেপে। 100 গুণ 20 ভাগ 80, 25। এবার আরেকটা প্রশ্ন, এইটা যদি কি হয়? 25 হয়, এই জায়গা যদি 25 হয় এদিকে কত হবে? সেম কাজ, 2500 কে 125 দ্বারা ভাগ করো, সিম্পল কিন্তু 20%। প্রশ্ন হলো এটা যদি 30 হয় তাহলে এদিক কত হবে? 30 হলে 130 কে 3000 কে ভাগ করতে হবে 130 দ্বারা, 23.08%। এবার একটা প্রশ্ন, এইটা যদি 30 হয়, এইটা যদি কি হয়? 30 হয়, তাহলে এইটা কত হবে? সেই ক্ষেত্রে যখন এদিক থেকে এদিকে কনভার্ট করবা তাহলে তোমাদের কি করতে হবে? 300 3000 এ লিখবা, ভাগ হবে কত? 100 থেকে 30 বাদ দিলে 70, 70 দ্বারা ভাগ করতে হবে। এটা হবে কত? 42.86%। এবার এটা যদি 50 হয়, 50% হয়, তাহলে এটা কত হবে? তাহলে সেই সেম কাজ করতে হবে, 5000 কে অনলি 150 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ এই পাশ থেকে যখন তুমি এই পাশে আসবা তখন তোমার যোগ করে ভাগ করতে হবে। এবার প্রশ্ন, এটা যদি 33 হয় এটা 50 হবে। দেখো অনেকগুলো आंसर কিন্তু চলে আসে। এবার এটা একটা মিস্টেক হয়েছে, এটা একটু আমি সংশোধন করে দেই। আর যদি এটা 25 হয় তাহলে ওইটা কত হবে? একটু দেখি না, এটা একটা ভুল হয়েছে। রাইট এন্ড সি সবগুলো কি মিস্টেক করে দিচ্ছি, একটু দেখে নেই। হ্যাঁ একটু দেখে নেই, সংশোধনী লাগবে। আমি লিখতে গিয়ে মনে হয় উল্টা পাল্টা করে দিচ্ছি, আমি একটু ঠিকঠাক করি। বিক্রিত সবসময় মনে রাখবা এটার উপর লাভের হারটা বেশি হয়, তাহলে এটা হচ্ছে সংশোধনী লাগবে। এদিক যদি 25 হয়, এটা তো 20 দেওয়াই আছে, আর এই দিকে আসবে 23 কত 08, এদিক হবে, আর এদিকে কত 30 হবে। ওয়েট এন্ড সি, আমি একটু সংশোধনী দেই, যা লিখছি আগে মনে হয় হিসাব করতে গিয়ে রিসিভ করে দিছি। এটা যদি আমি বলছিলাম কি এই দিক যদি 25 হয় ওই দিক কত হবে? সেম কাজ ছিল, কি করব? 2500 কে 75 দ্বারা ভাগ করব। 2500 কে কি করব? 75 দ্বারা ভাগ করব। আমি যোগ করে ভাগ করে দিয়েছিলাম, যার কারণে একটু সমস্যা হয়ে গেছে। এবার প্রশ্ন, এই দিক যদি 20 হয় এই দিক কত হবে? এদিকে 20 হলে এদিক কত হবে? তাহলে 2000 কে ভাগ করো কত দিয়া? 120 দিয়া, 16 কত 67%। এই কতটি পার্সেন্টেজ তোমরা এমনি, অর্থাৎ এই পাশ থেকে যখন এই পাশে আসবা বিক্রিত কোনো ব্যয়ের উপর থেকে যখন বিক্রয়ের উপর পার্সেন্টেজটা বের করতে যাবা
তখন সেম সিস্টেম 100 গুণ যত পার্সেন্ট থাকবে অত বিয়োগ হবে যদি এই পাশেটা বের করো, আর এই পাশেটা বের করলে যোগ করতে হবে। আশা করি এই বিষয়ে কোনো সমস্যা নাই, তোমরা পারবা। এবার আমি অঙ্কের দিকে চলে যাব। আগে কিন্তু যথেষ্ট ব্যাকগ্রাউন্ড আলোচনা করছি, অঙ্কের মধ্যে কি আবার ঝামেলা যে বুঝতে পারি না স্যার কোন দিকে যাচ্ছে কি করতেছে মাথায় আসতেছে না এমন না, কিন্তু আমি অঙ্কতে এখন যাচ্ছি, তোমরা এটি লিখে রাখতে পারো, এমসিকিউ তেও কাজে লাগবে, ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা এই ধরনের একটা প্রশ্ন আসে। আর এমসিকিউ নিয়ে আজকে আর বিস্তারিত আলোচনা করব না, অন্য আরেকদিন করব। তাহলে আমি রাজশাহী বোর্ড 2000, কুমিল্লা বোর্ডটাও দেখবো। আগে আমি রাজশাহী বোর্ড 2016 থেকে শুরু করি, ঢাকা বোর্ড 2016 যদি প্রথমে ধরি তোমরা বুঝতে পারবে না, যার কারণে আমি রাজশাহী বোর্ড 2000 কত 16, রাজশাহী বোর্ড 2016 এটা আমি শুরু করতে যাচ্ছি। রাজশাহী বোর্ড 2000 কত, রাজশাহী বোর্ড 2016 প্রশ্নটা একটু করে নেই, বইটা আশা করি সবার কাছে আছে। তোমরা যখনই ক্লাসটা ভিউ করবে অবশ্যই বই খাতা এবং সাথে নিয়ে বসবা, সরাসরি দেখতে শুরু করো। শেয়ার মূলধন দেওয়া আছে 9 লাখ টাকা, আয় বিবরণী আছে 3 লাখ টাকা, প্রদেয় হিসাব আছে 1.5 লাখ টাকা, ব্যাংক জমা অতিরিক্ত আছে 1 লাখ টাকা, প্রদেয় নোট আছে 50,000 টাকা, 12% ঋণ দেওয়া আছে 3 লাখ টাকা, সম্পদ দেওয়া আছে। আশা করি প্রশ্নটা তোমরা নিজেরা পড়ে নিবা আগে, হ্যাঁ প্রশ্নটা আমি পড়ছি, তোমরা নিজেরা পড়ে নিবা। এর সারা বছরে বিক্রয়ের পরিমাণ 30 লাখ টাকা। প্রশ্ন বলছে বিনিয়োজিত মূলধন নির্ণয় করো, একটা প্রশ্ন। চলতি অনুপাত তারল্য অনুপাত নির্ণয় করো। তারপরে দায় মালিকানা অনুপাত, মূলধনের আবর্তন অনুপাত নির্ণয় করো। তার মানে টোটাল চাওয়া হচ্ছে 5টা রিকোয়ারমেন্ট। প্রথমবারে যেটা বলছে বিনিয়োজিত মূলধন, আমরা জানি বিনিয়োজিত মূলধন সমান কি করে বের করতে হয়, মোট বাস্তব সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে কি হয়, বিনিয়োজিত মূলধন চলে আসে। তো তোমরা আগে লিখতে পারো বিনিয়োজিত মূলধন, বিনিয়োজিত মূলধন সমান কি, মোট বাস্তব সম্পদ থেকে কি করতে হবে, বিনিয়োজিত মূলধন নির্ণয়। মোট বাস্তব সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে বিনিয়োজিত মূলধন চলে আসবে। মোট বাস্তব সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে বিনিয়োজিত মূলধন চলে আসবে। মোট বাস্তব সম্পদ থেকে বিনিয়োজিত, মোট বাস্তব সম্পদ থেকে যদি আমরা কি করি, বিবরণ লিখো, টাকা এবং টাকা লিখো। আমরা দেখছি যে সম্পদগুলো আছে সবগুলা কি কোনো ভয় সম্পদ নাই, তার মানে তুমি মোট সম্পদ দেখে দিলেও হবে। মোট সম্পদের পরিমাণ হচ্ছে কয় লাখ টাকা, 18 লাখ টাকা। মোট সম্পদের পরিমাণ 18 লাখ টাকা। আমরা দেখছি চলতি দায় কত আছে, চলতি দায় বলতে ব্যাংক জমা অতিরিক্ত, প্রদেয় নোট এবং প্রদেয় হিসাব তিনটা, 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা এবং 50,000 টাকা, তিনটার যোগফল হচ্ছে 3 লাখ টাকা। তিনটার যোগফল কত, 3 লাখ টাকা। এই 3 লাখ টাকা বাদ দিলে যে 15 লাখ টাকা হবে সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে তোমার বিনিয়োজিত মূলধন। একটু নোট করে দেখে দিতে পারো বিনিয়োজিত ইয়াটা কি, যে চলতি দায় যে 3 লাখ টাকা হইলো কি করে, তিনটা জিনিস যোগ করবা, আমি লিখতেছি না তোমরা একটু লিখে নিবা, সেটা একটু নোট করে এই জায়গায় নিচে লিখে দিতে পারো যে প্রদেয় নোট, প্রদেয় হিসাব এমন কি ব্যাংক জমা অতিরিক্ত, তিনটা যোগ করে দিলেই তোমাদের চলে আসবে কি চলতি দায়। এই প্রশ্ন কমপ্লিট। আশা করি এর পরের প্রশ্ন ছিল কি নির্ণয়, তোমরা নিজেরা হেডিংটা আগে দিয়ে নিবা, তারল্য চলতি অনুপাত এবং তারল্য অনুপাত নির্ণয়, এটা হেডিং তোমরা নিজেরা আগে দিয়ে নিবা। কিন্তু প্রথমবারে বলবো চলতি অনুপাত, আগের ক্লাসে কিন্তু আমি আলোচনা করছি চলতি অনুপাত মানে কত, আদর্শ মান ছিল 2:1। চলতি সম্পদকে কি করতে হবে, চলতি সম্পদকে চলতি দ্বারা ভাগ করলে কি আসবে, চলতি সম্পদকে চলতি দ্বারা ভাগ করলে চলতি মূলধন চলতি অনুপাতটা চলে আসবে। এবার এখানে চলতি সম্পদ বলতে কি কি আছে একটু দেখে নিবা, লিখে রাখবা নিজেরা, আমি বলে যাচ্ছি শুধু। চলতি সম্পদ বলতে কি কি আছে একটু নিজেরা লিখবা, আমি জাস্ট একটু আমার এই টাইম হয়তো শেষ হয়ে যেতে পারে, যার কারণে আমি একটু শর্ট করতেছি। চলতি সম্পদ আমি বলতেছি তোমরা লিখবা, প্রাপ্য হিসাব 2.5 লাখ টাকা। চলতি সম্পদের মধ্যে প্রাপ্য হিসাব 2.5 লাখ টাকা। আমি সরাসরি, তোমরা আগে লিখবা যে চলতি সম্পদ সমান কি প্রাপ্য হিসাব, মজুত পণ্য এবং প্রাপ্য নোট প্লাস নগদ তহবিল, চারটা বিষয় আমি শর্ট করে একটু লিখছি। প্রাপ্য হিসাবে টাকা ছিল 2.5 লাখ টাকা প্লাস মজুত পণ্য টাকা ছিল 2,20,000 টাকা
প্লাস প্রাপ্য নোটের টাকা ছিল 30,000 টাকা আর নগদ তহবিল টাকা ছিল 1 লাখ টাকা। সবগুলা টাকা যোগ করলে আমাদের চলতি সম্পদের পরিমাণ হচ্ছে কয় লাখ টাকা? 6 লাখ টাকা। সবটি টাকা যোগ করো, চলতি সম্পদের পরিমাণ কত? 6 লাখ টাকা। চলতি দায়িত্ব আমি আগেই বের করে রাখছি, এখন আর বের করা লাগবে না। আগে তো বলছিলাম বের করার জন্য তোমাদেরকে একটু বের করে রাখবা। এবার চলতি সম্পদ 6 লাখ টাকা, এই 6 লাখ টাকাকে ভাগ করো কয় লাখ টাকা দ্বারা? 3 লাখ টাকা দ্বারা। 3 লাখ টাকা দ্বারা ভাগ করলে আগে ভাগ করলে দেখো 2 আসে, আগে 2 লিখবা, তারপরে অনুপাত দিয়ে কি দিবা? 1 দিবা। অর্থাৎ 2 অনুপাত 1। আদর্শ মানের একদম 100% মিলে গেছে। কোম্পানির অবস্থা খুবই সন্তোষজনক। আদর্শ মান ছিল অর্থাৎ 2 টাকা যদি চলতি সম্পদ থাকে 1 টাকা চলতি দায় থাকবে কোম্পানি। এবার এটাতে কিন্তু আরেকটা প্রশ্ন তোমরা বের করলে চাইতে পারো যে চলতি মূলধন কত? চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে চলতি মূলধন পেয়ে যাবে। তারপরে যদি চলতি অনুপাত বের করতে বলে চলতি মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করলে সেটাও পেয়ে যাবে। আশা করি কমপ্লিট, এটা নিয়ে সমস্যা নাই। এবার আমি চলে আসবো তারল্য অনুপাত। তারল্য অনুপাত বের করার জন্য আমাদের কি করতে হবে? চলতি সম্পদ থেকে তারল্য অনুপাত বের করার জন্য আমাদের তারল্য অনুপাত আগে লিখো। তারল্য অনুপাত সমান কি? তারল্য সম্পদ বা তরল সম্পদ থেকে তরল সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করতে, তরল দায় দ্বারা ভাগ করতে হবে। আমি হেডিং সেপারেট বের না করে আমি এই জায়গায় লিখে দিচ্ছি। দেখো চলতি সম্পদ, এই অঙ্কের মধ্যে অগ্রিম কোনো কি নাই? অগ্রিম কোনো ব্যয় নাই, আছে শুধু মজুত পণ্য। তাহলে তুমি মজুত পণ্যটাই শুধু বাদ দাও, যেহেতু দুইটা নাই তাহলে তোমার আর দুইটা লেখা লাগবে না। আর এদিকে চলতি দায়, চলতি দায় থেকে বাদ দিবা কি? ব্যাংক জমা অতিরিক্ত। যেহেতু অঙ্কের মধ্যে ব্যাংক জমা অতিরিক্ত আছে, তুমি আলাদা দেখানোর দরকার নাই, সরাসরি এই জায়গায় লিখে দিলেই হবে। তো চলতি সম্পদ ছিল কয় লাখ? 6 লাখ টাকা। আর মজুত পণ্য কয় লাখ? মজুত পণ্যের টাকা ছিল তোমার 2,20,000 টাকা। তো 2,20,000 লিখো। চলতি দায় ছিল 3 লাখ টাকা আর ব্যাংক জমা অতিরিক্ত টাকার পরিমাণ ছিল 1 লাখ টাকা। 1 লাখ টাকা বাদ দাও, উপরেটা হচ্ছে কয় লাখ? 4 লাখ। 3,80,000 টাকা। সেই 3,80,000 কে 2 লাখ দ্বারা ভাগ করো। এটার আদর্শ মানটা মনে আছে আশা করি সবারই। অনুপাত কত আসলো? ভাগ করার পরে দেখবা কত আসতেছে। তারল্য অনুপাত বের করলে ভাগ করলে আসবে কত? দেখো 2,80,000 কে 3,80,000 টাকাকে 3,80,000 কে 2 লাখ টাকা দ্বারা ভাগ করো। 1 পয়েন্ট কত আসছে? 1.9। 1.9 অনুপাত 1 দিয়ে দিবা। এটার অনুপাত ছিল 1 টাকা 1 থাকবে, কিন্তু একটু বেশি আছে। কোম্পানির অবস্থা ভালো, সন্তোষজনক। দুইটা হিসাব অলরেডি হয়ে গেছে। তারপরে আমি আসছি, এটা অলরেডি ঘ নাম্বার কমপ্লিট। এবার আমি ঘ নাম্বারে আসছি, দেখে রাখবা নিজেরা অবশ্যই। তারপরে প্রশ্ন ছিল দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা অনুপাত এবং মূলধনের আবর্তন অনুপাত নির্ণয় করো। দায় মালিকানা অনুপাত এবং মূলধনের আবর্তন অনুপাত। তারপরে প্রশ্নটা ছিল যে দায় মালিকানা অনুপাত। দায় মালিকানা অনুপাত হেডিং তোমরা নিজেরা লিখে নিবা। দায় মালিকানা অনুপাত ও মূলধন আবর্তন অনুপাত নির্ণয়, হেডিং গুলো নিজেরা লিখে নিবা। লিখে আমি শুরু করছি যে দায় মালিকানা অনুপাত। এবার দায় মালিকানা অনুপাতের সম্পর্কটা, সূত্রটা কিন্তু আগে লিখতে হবে। দায় মালিকানা অনুপাতের যে সূত্র সেটা আমরা জানি। দায় মালিকানা অনুপাত সমান দায় মালিকানা দায় মালিকানা অনুপাত দুই ভাবে লেখা যায়। যদি আমরা লিখতে চাই যে মোট বহির্দায়, তাহলে চলতি দায় দীর্ঘমেয়াদী দায় দুইটাই কিন্তু চলে আসে। মোট বহির্দায়কে ভাগ করো কি দিয়া? মালিকানা তহবিল দ্বারা। একটা কিন্তু ছিল মূলধন তহবিল, বিনিয়োজিত মূলধন, আর এটা হচ্ছে মালিকানা তহবিল। এবার প্রশ্ন হলো মালিকানা তহবিল যে বের করো, দুইটা টার্ম রাখো। তারপরে মোট বহির্দায় কি? চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়। এই জায়গায় লিখে রাখতে পারো। আমি কিন্তু নিচে না লিখে একটু উপরে লিখছি, তোমরা নিচে লিখবে। তোমাদের তো খাতার পেজের অভাব থাকবে না, লিখতে পারবা। আমি একটু উপরে লিখতেছি। এখানে মোট বহির্দায় বলতে কি কি বোঝাচ্ছে? মোট বহির্দায় হচ্ছে চলতি দায় প্লাস
দীর্ঘমেয়াদী দায়, চলতি দায় তো 3 লাখ টাকা আমি আগে বের করছি, আর দীর্ঘমেয়াদী দায় একটা ঋণ আছে 12% ঋণ ছিল 3 লাখ টাকা, সেই 3 লাখ টাকা হয়ে গেল। আশা করি মোট বহির্দায় হয়ে গেছে। তো 3 লাখ টাকা আর 3 লাখ 6 লাখ টাকা, এই 6 লাখ টাকা আমি এই জায়গায় লিখে দিচ্ছি। মোট কয় লাখ? বহির্দায় হলো 6 লাখ টাকা। তারপরে আসো মালিকানা তহবিল। মালিকানা তহবিল বলছিলাম বের করার জন্য কি কি আসে, সাধারণ সঞ্চিতি, শেয়ার মূলধন, রক্ষিত আয় বিবরণী, এই কয়েকটা বিষয় আসে। এই অঙ্কের মধ্যে সাধারণ মূলধন তহবিল বের করার জন্য শেয়ার মূলধন আছে, আয় বিবরণী আছে দুইটা। যেহেতু রক্ষিত আয় বিবরণী নাই তার জন্য কিন্তু আমাদের ওইটাই নিয়ে নিতে হবে। সেই দুইটা যোগফল হচ্ছে 9 লাখ টাকা আর 3 লাখ টাকা, 12 লাখ টাকা। এবার প্রশ্ন কিন্তু এই জায়গায় একটু আদর্শ মান নিয়ে অবশ্যই আমি আগে আলোচনা করছিলাম যে 1:2 অথবা 1:3 এর মধ্যে থাকতে হবে, এটার মধ্যে থাকলে ভালো হবে। প্রশ্ন হলো এবার ভাগ যে করব আমি কিভাবে করব সেটা কিন্তু আগে জানতে হবে। যদি উপর থেকে আগে যদি ক্যালকুলেটরে 12 লাখ লিখো, নরমালি তোমরা আগে 6 লাখ লিখো, যদি 12 লাখ লিখো তাহলে এই ধরনের আনসারের সাথে কম্পেয়ার হবে, মনে রাখবে। এটার ক্ষেত্রে শুধু ভিন্ন প্রেক্ষাপট। যদি 12 লাখ লিখো আগে ক্যালকুলেটরে 6 লাখ দ্বারা ভাগ করো, দেখো তখন অর্থাৎ নিচেটা যদি ক্যালকুলেটর আগে লিখো তাহলে আগে দিতে হবে, তারপরে যা আসে তাই লিখতে হবে। কিন্তু নরমালি আমরা ভাগ করি কি আগে লিখি 6 লাখ তারপরে লিখি 12 লাখ। আর যদি তুমি এইভাবে ভাগটা করতে যাও যে আমি যেভাবে আছে সরাসরি ভাগ করে দিব, আমরা জানি 6 লাখকে 12 লাখ দ্বারা ভাগ করলে 0.5 আসে, অনুপাত কত? 1 দিয়ে দাও, পরে যদি 1 দাও, এইভাবে। এটা হচ্ছে উল্টা ভাগের ক্ষেত্রে এই ধরনের আদর্শ মান, কিন্তু ওই যে সিম্পল ভাগ করো সরাসরি তখন তোমার আদর্শ মান হলো কত? 0.5 থেকে 1 এর মধ্যে। আর এটা কত? 0.33 থেকে 1 এর মধ্যে যদি সরাসরি ভাগ করো, অর্থাৎ এটার বিপরীত হচ্ছে এটা আর এটার বিপরীত হচ্ছে এটা। এটা কি বোঝা কি জটিল মনে হয়? এতটুকু পারবা না? যদি সরাসরি ভাগ করো এটা কত? ডিফারেন্স কত? হাফ ডিফারেন্স না? আগেরটা বলো না পরেরটা বলো? পরেরটা বলো। তো পরেরটা যদি 1 রাখবা, 1 তো রাখতে এমনি ভাগ করলে আমাদের শেষে 1 রাখতে হয়। তো আগেরটা কত হবে? 0.5, অর্ধেক হবে। অর্থাৎ নিচেরটা থেকে উপরেরটা ডিফারেন্স হবে অর্ধেক। অর্ধেক হইতে পারে 3 ভাগের 1 ভাগও হইতে পারে। এটা দেখো আগেরটা কিন্তু কম, এটা কত কম? 3 ভাগ কম। 1 এর 3 ভাগ 3.33 আসবে। তো এটা আদর্শ মানের কাছাকাছি কোম্পানির অবস্থান ভালো। যদি মন্তব্য চাই দুই ভাবে ভাগ করতে পারবা, যে যেভাবে পারো সমস্যা নাই। এবার আমি আসবো মূলধন আবর্তন অনুপাত। মূলধন আবর্তন অনুপাত, নিট বিক্রয়কে বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করো। নিট বিক্রয়কে কি করবা? মূলধন আবর্তন অনুপাত বের করার জন্য কি করতে হবে? নিট বিক্রয়কে বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করো। সূত্রগুলো আমি এই সূত্রগুলো মুখস্থ করতে করতে বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত, মূলধন আবর্তন অনুপাত, যত জায়গায় আবর্তন সে জায়গায় কি হবে? বার হবে। নিট বিক্রয়কে কি করতে হবে? নিট বিক্রয়কে বিনিয়োজিত মূলধন দিয়ে ভাগ করতে হবে। নিট বিক্রয়কে কি করতে হবে? বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করতে হবে। প্রশ্ন হলো নিট বিক্রয়টা কত? প্রশ্নের মধ্যে দেওয়া ছিল নিট বিক্রয় বলতে ধারে বিক্রয় নগদ বিক্রয় উভয়টাকে বোঝায়। আর এই ক্ষেত্রে আমার ধারে বিক্রয় নগদ বিক্রয় উল্লেখ নেই, বলছে 30 লাখ টাকা নিট বিক্রয়। আর বিনিয়োজিত মূলধন কত? আমি সেটা আগেই বের করছিলাম 15 লাখ টাকা। তো 30 লাখ টাকাকে যারা এই কয়েকটা সূত্র দেখছো এতক্ষণের মধ্যেই, তারা যদি এই কয়েকটা মুখস্থ করো আর কয়েকটা করতে করতে দেখবা সূত্র তোমার সবগুলাই চলে আসছে। ভয় যারা পাইবা, ভয়ে কিন্তু তোমাকে পাবে, তখন শেষ আর করতে পারবা না। পরীক্ষা চলে আসবে, পাস করা লাগবে না। ভাইবা কিন্তু অবশ্যই হবে, জানি রাখো। ভাইবার ডেটও অলরেডি হয়ে গেছে, সুতরাং সতর্ক হয়ে যাও তোমরা। এবার আরেকটা প্রশ্ন আছে, আমি এবার সমাধান না করে বলে বলে গেলে কেমন হয় সেই বিষয়ে তোমরা আমাকে একটু সাজেস্ট করতে পারো, কমেন্টসে জানাইতে পারো। দেখো চট্টগ্রাম বোর্ড 2016 চট্টগ্রাম বোর্ড প্রশ্নে কি চাইছে? বিনিয়োজিত মূলধন আগের মতো বিনিয়োজিত মূলধন আমি রাজশাহী বোর্ডে বের করছি, এই জায়গাও কিন্তু আবার আসছে। চলতি অনুপাত কিছুক্ষণ আগে বের করছি, এই জায়গাও আবার আছে। কিন্তু কার্যকরী মূলধন অনুপাতটা আগে বের করি না, কিন্তু এই জায়গায় আসছে। কার্যকরী মূলধন অনুপাত কি করে বের করতে হয় সেটা আগের অঙ্কতে যদি চাও আমি দেখাইতে পারতাম। চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে চলতি মূলধন চলে আসে। চলতি মূলধনের আরেক নাম কার্যকরী মূলধন। সেই কার্যকরী মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করলে কার্যকরী মূলধন অনুপাত, চলতি মূলধন অনুপাত চলে আসে। তারপরে পরিচালন ব্যয় অনুপাত,
ও বিনিয়োজিত মূলধন অনুপাত। বিনিয়োজিত মূলধন আমি কিছুক্ষণ আগে বিনিয়োজিত মূলধন বের করছি, কিন্তু অনুপাত বের করিনি। এই জায়গায় আসে বিনিয়োজিত মূলধন অনুপাত বের করো। বিনিয়োজিত মূলধন অনুপাত বের করার জন্য নিট বিক্রয়কে বিনিয়োজিত মূলধন লিখতে মনে হয় বিনিয়োজিত মূলধন আবর্তন। হ্যাঁ, বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত। বিনিয়োজিত মূলধন আসলে অনুপাত না, এটা আবর্তন অনুপাত। এইমাত্র যেটা করছি এটাই সেম। বিনিয়োজিত মূলধন অনুপাত মানে বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত। মূলধনের আবর্তন অনুপাত মানে বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত, সেম কিন্তু। হ্যাঁ, এটিতে তোমরা একটু লিখে দিতে পারো। আগেটা ছিল রোমান সংখ্যা 1, এটা তোমরা ইচ্ছা করলে রোমান সংখ্যা 2 দিয়ে দিতে পারো। অর্থাৎ মূলধন আবর্তন অনুপাত বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত সেম কিন্তু, মনে রাখবে। তো আমি চট্টগ্রাম বোর্ডের চাওয়া তো দেখছো কি কি, কিছু তো ভিন্ন থাকবে, সেম তো আসবে না সবসময়। এবার প্রশ্নের মধ্যে দেখো বের দেওয়া আছে কি কি। বিক্রয় দেওয়া আছে 25% নগদ, তার মানে বাকিটা বাকি। ক্রয় দেওয়া আছে 50% বাকিতে, বাকিটা 50% বাকিতে, তাহলে আর বাকি 50% নগদে। স্থায়ী সম্পত্তি দেওয়া আছে, চলতি সম্পত্তি দেওয়া আছে, কর পূর্ব নিটাই দেওয়া আছে, পরিচালন ব্যয় দেওয়া আছে, চলতি দায় দেওয়া আছে, গড় মজুদ দেওয়া আছে। কিন্তু প্রশ্ন করছে বিনিয়োজিত মূলধন নির্ণয় করো। তো আমরা জানি বিনিয়োজিত মূলধন নির্ণয় করার জন্য কি করতে হয়, মোট সম্পদ থেকে, যেহেতু এই জায়গায় কোনো ভুয়া সম্পত্তি নাই, তার মানে মোট চলতি সম্পদ দেওয়া আছে, স্থায়ী সম্পদ দেওয়া আছে, দুইটা যোগ করে চলতি দায় দেওয়া আছে, বাদ দিয়ে দাও। সিম্পলের মধ্যে কিন্তু প্রশ্নটা শেষ। চলতি সম্পদ চলতি দায় যোগ করে চলতি সম্পদ স্থায়ী সম্পদ যোগ করে চলতি দায় বাদ দাও। এটা আমি করবো না, এটা তোমরা নিজেরা করবে। চলতি অনুপাত বের করো। চলতি অনুপাত বের করার জন্য চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করো, তাই তো হয়ে গেল। সিম্পল প্রশ্ন, এটা তো সহজ করে দিছি। হ্যাঁ, চলতি সম্পদ চলতি দায় দেওয়া আছে, ভাগ করবা, তোমাদের কোনো কাজ নেই। এবার বলছিল কার্যকরী মূলধন অনুপাত, সেটাই আমি একটু দেখা দেই, যেহেতু আগের অঙ্কে দেখানো হয় নাই। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2016 কার্যকরী মূলধন অনুপাতটা কিভাবে বের করব সেটা একটু দেখাই, যেহেতু আগের অঙ্কে আমি দেখাই নাই, এজন্য একটু দেখাচ্ছি শুধু। কার্যকরী মূলধনের আরেক নাম কিন্তু কি, চলতি মূলধন। কার্যকরী মূলধন হেডিং তোমরা নিজেরাই লিখবা। কার্যকরীর আরেক নাম কি, চলতি মূলধন অনুপাত। কার্যকরী মূলধনের আরেক নাম চলতি মূলধন অনুপাত। সেটা সমান কি লিখতে হয়, চলতি সম্পদ থেকে যদি আমরা কার্যকরী মূলধন সরাসরি না লিখে তুমি যদি চলতি সম্পদ মাইনাস চলতি দায় লিখো, তাহলে তোমার সাইডে আর কাজ করতে হচ্ছে না, সরাসরি এই জায়গায় হয়ে যাবে। আর নিচে কি লিখবো, চলতি দায় লিখবো। তো চলতি সম্পদ কত লাখ টাকা ছিল, প্রশ্নের মধ্যে উল্লেখ আছে চলতি সম্পত্তির টাকা ছিল 2 লাখ টাকা, আর চলতি দায় ছিল 75,000 টাকা। 2 লাখ টাকা থেকে 2 লাখ মাইনাস 75,000 ভাগ করো 75,000 দ্বারা। আরেকটা জিনিস মনে রাখবে, এটা আদর্শ মান 1:1। তার মানে 1 টাকা যদি চলতি মূলধন হয়, 1 টাকা কি হবে, চলতি দায় থাকবে। তাহলে কোম্পানির অবস্থান ভালো মনে করতে হবে। তাহলে এটা বাদ দিলে কত হয়, 1,25,000 টাকা। 1,25,000 টাকাকে 75,000 দ্বারা ভাগ করো, ভাগ করলে তোমার आंसर চলে আসবে। তাহলে কার্যকরী মূলধন কি, চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিয়ে যে টাকাটা হবে সেটা। হ্যাঁ, তাহলে আমরা আসি, এটা হয়ে গেল কমপ্লিট। তারপরে প্রশ্ন ছিল কার্যকরী মূলধন হলো পরিচালন অনুপাত। পরিচালন অনুপাত বের করার জন্য পরিচালন অনুপাত বের করার জন্য পরিচালন ব্যয়কে নিট বিক্রয় দ্বারা ভাগ করো। পরিচালন ব্যয় প্রশ্নের মধ্যে দেওয়া আছে, নিট বিক্রয় প্রশ্নের মধ্যে দেওয়া আছে। বিক্রয় বলতে নগদ বিক্রয়, ধারে বিক্রয়, উভয়টা কিন্তু চলে আসবে। আশা করি এই বিষয়টা তোমাদের কমপ্লিট, এটা তোমরা পারবা। তারপরে প্রশ্ন ছিল বিনিয়োজিত মূলধনের আবর্তন, সেটাও সেম, পারবা, কোনো সমস্যা নাই। এবার আমি চলে আসতে চাচ্ছিলাম সিলেট বোর্ড 2019 এ কোনো সমস্যা আছে কিনা একটু দেখার জন্য, অথবা কুমিল্লা বোর্ড 2016টা একটু দেখি আগে। যশোর বোর্ড 2016 আছে, আগে একটু সহজ সহজ গুলা করাই তোমাদের সুবিধার জন্য, বুঝতে যেন সহজ হয়। দেখো এই আমি আরেকটা প্রশ্ন যশোর বোর্ড 2016টা একটু পড়ে যাই, শুধু তোমরা নিজেরা, প্রশ্নটা তো আছেই। যশোর বোর্ড 2016 প্রথম প্রশ্ন করছে চলতি সম্পত্তি চলতি দায়, তারপরে বলা চলতি অনুপাত নিট মুনাফা অনুপাত নির্ণয় করো। সম্পত্তি আবর্তন অনুপাত, সম্পত্তি আবর্তন অনুপাত সূত্রটা জেনে রাখবা, নিট বিক্রয়কে মোট সম্পত্তি দ্বারা ভাগ করলে সম্পত্তি আবর্তন আসবে। আর মজুদ আবর্তন, এই প্রশ্নের মধ্যে সম্পত্তি আবর্তন, নিট মুনাফা অনুপাত, মজুদ আবর্তন, তিনটা বিষয় নতুন, এই তিনটা বিষয় করে দেই।
প্রশ্নের মধ্যে কি বলা আছে প্রশ্নটা অবশ্যই তোমরা করে নিবা, কিন্তু আমার ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা বইটা তোমাদের সাথে রাখবা এবং দেখতে শুরু করবা। চলতি সম্পদ বলছিল, হ্যাঁ, তাহলে নগদ টাকা চলতি সম্পদ, প্রাপ্য হিসাব চলতি সম্পদ, মজুত পণ্য চলতি সম্পদ, প্রাপ্য নোট চলতি সম্পদ, এই চারটা হলো চলতি সম্পদ। চারটা টাকা যোগ করলে তুমি পেয়ে যাবা। চলতি দায় বের করতে বলছিল, ব্যাংক জমা অতিরিক্ত প্রদেয় হিসাব, এই দুইটা চলতি দায়। আশা করি তাও কমপ্লিট। এবার আসো বের করার জন্য বলছে নিট মুনাফা অনুপাত। নিট বিক্রয়কে মোট মুনাফাকে নিট বিক্রয় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে নিট মুনাফা অনুপাত চলে আসবে। নিট মুনাফা অনুপাতে এটা হচ্ছে জসুন কোড 2016। জসুন কোড 2016। আমি একটা প্রশ্ন শুধু সমাধান দিচ্ছি। ক নম্বরের নিট মুনাফা অনুপাত, চলতি অনুপাত এইমাত্র করাচ্ছি। নিট মুনাফা অনুপাত, নিট মুনাফা অনুপাত কি? নিট মুনাফাকে কি করতে হবে? নিট বিক্রয় দ্বারা ভাগ করতে হবে। নিট বিক্রয় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করতে হবে। নিট মুনাফা প্রশ্নের মধ্যে দেওয়া আছে কিনা এবার আমি সেটা দেখব। মজুত পণ্য দেওয়া আছে, বিক্রয় দেওয়া আছে। নগদ বিক্রয় 1,20,000 টাকা সহ 5 লাখ টাকা। নিট মুনাফা 1 লাখ কত? 12,500 টাকা। কোনো সিম্পল, কোনো হিসাব নিকাশ নাই, তোমার জন্য কোনো সমস্যা নাই। যেহেতু আমাদের নিট মুনাফা অনুপাত বের করতে বলছে, নিট মুনাফা কত? 1,12,500 টাকা, আর নিট বিক্রয় হচ্ছে 5 লাখ টাকা। গুণ করে ভাগ করো, 100 দ্বারা গুণ করো, পার্সেন্টেজ চলে আসবে। এই জায়গা নগদ বিক্রয়, ধার বিক্রয় আমার কোনো প্রয়োজন নাই। এর পরে লাগবে কিনা আমি সেটা দেখব। 22.25%, যথেষ্ট লাভ করে কোম্পানি। নিট মুনাফা অনুপাত যথেষ্ট ভালো, অনেক ভালো কোম্পানির অবস্থান। এবার বলছে সম্পত্তি আবর্তন অনুপাত। সম্পত্তি আবর্তন বের করার জন্য মোট সম্পত্তিকে, এই অঙ্কের মধ্যে কোনো ভুয়া সম্পদ নাই। মোট সম্পদ 5 লাখ টাকা, আর তোমার মোট বিক্রয় 5 লাখ টাকা, প্লাস 5 লাখকে 5 লাখ দ্বারা ভাগ করলে সিম্পল, সহজ বিষয়, কোনো ক্রিটিক্যাল নাই। তারপরে চলে আসলাম যে মজুত আবর্তন। এই মজুত আবর্তনটা তোমাদের এখনো করানো হয় নাই, সেজন্য আমি এটা একটু করাতে যাচ্ছি এবং বোঝার জন্য সেটা আমি একটু করাচ্ছি, যেহেতু করানো হয় নাই, নতুন বিষয় আসছে এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যার কারণে আমি এটা একটু করাচ্ছি। এটা পরীক্ষায় আসে, মজুত আবর্তন পরীক্ষায় আসে। মজুত আবর্তনের সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়কে কি করব? বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা ভাগ করব কি দিয়ে? গড় মজুত দ্বারা। এবার দেখবা মোট মুনাফা, আমরা জানি, আমরা আগে সূত্র একটু দেখি। মজুত আবর্তন অনুপাত কি? মজুত আবর্তন অনুপাত। মজুত আবর্তন অনুপাত সমান কি হবে? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়কে, যখন বিক্রিত পণ্যের ব্যয় থাকবে না তখন নিট বিক্রয়কে নিয়ে আসতে পারো। বিক্রিত পণ্যের ব্যয় যদি বের করার কোনো রাস্তা না থাকে, নিট বিক্রয়কে আমরা বিক্রিত পণ্যের ব্যয় ধরে কাজ করে ফেলবো। আর নিচে কি লিখবো? গড় মজুত। যেহেতু ট্রায়াল ব্যালেন্সে তোমার আর্থিক বিবরণীতে যে ব্যালেন্সটা দেওয়া আছে সেটা সমাপনী মজুত, অঙ্কের মধ্যে যেটা আছে সেটা প্রারম্ভিক মজুত উল্লেখ আছে স্পষ্ট। তো বিক্রিত পণ্যের ব্যয় তো অঙ্কের মধ্যে কি নাই, কোনো লাভের কোনো হদিস নাই, মোট লাভ দেওয়া নাই, লাভ নাই কোনো পার্সেন্টেজের উপর। তাহলে বিক্রয় আমরা ছিল যে 5 লাখ টাকা, সেই 5 লাখ টাকাকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় ধরে নিব। আর গড় মজুত, তোমার সমাপনী মজুত পণ্য ছিল 40,000 টাকা, প্রারম্ভিক মজুত ছিল 55,000 টাকা। তো দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করো, 55,000 প্লাস 40,000 ভাগ 2, 47,500। 47,500, এই 5 লাখ টাকাকে তুমি এই টাকা দ্বারা ভাগ করলে চলে আসবে কত? 10.53 বার। বার মানে গুণ এতবার। আমরা জানি মজুত আবর্তনের আদর্শ মান কত ছিল? আদর্শ মান ছিল 6 থেকে 8 বার। মজুত আবর্তনের আদর্শ মান, আগের অঙ্কগুলো তোমরা অবশ্যই একটু ভালো করে দেখে রাখবা, তাহলে মজুত আবর্তনের আদর্শ মান ছিল 8 বার, দেনাদার আবর্তন ছিল 4 থেকে 6 বার। 8 বারের জায়গায় 10 বার আসে। আমি বলছি বার এবং পার্সেন্টেজ যত বেশি হবে তত ভালো হবে। এবার প্রশ্ন হচ্ছে, যদি দেনাদার আবর্তন এই অঙ্কে বের করতে বলে, এই অঙ্কের মধ্যে যদি দেনাদার আবর্তন বের করতে বলে, তখন দেনাদার আবর্তনের সূত্রটা আমি একটু লিখে রাখি, যেহেতু সবগুলা সূত্র তোমাদের জেনে রাখলে ভালো। দেনাদার আবর্তন অনুপাত বের করার জন্য নিট ধারে বিক্রয় লাগে। কি লাগে? নিট ধারে বিক্রয়। নিট ধারে বিক্রয়কে, নিট ধারে বিক্রয়কে কি করতে হয়? গড় দেনাদার দ্বারা ভাগ করতে হয়। নিট ধারে বিক্রয়কে গড় দেনাদার দ্বারা ভাগ করতে হয়। নিট ধারে বিক্রয়কে গড় দেনাদার দ্বারা ভাগ করতে হয়। গড় কি লাগবে? গড় দেনাদার
গড় দেনাদার প্লাস কি প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, যাই হোক এই দুইটা যোগফল দ্বারা ভাগ করব। কিন্তু গড় দেনাদার প্লাস গড় প্রাপ্য নোট, আমরা গড় দেনাদার গড় প্রাপ্য নোট এইভাবে লিখে দিলে পাই, গড় দেনাদার প্লাস প্রাপ্য নোট। প্রশ্ন হলো যদি প্রারম্ভিক সমাপনী দুইটা থাকে তাহলে দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করব। এবার আমার বিক্রয় ছিল 5 লাখ টাকা, বলছে নিট ধারে বিক্রয় কত, নগদে বিক্রয় 1,20,000 টাকা সহ। তো 5 লাখ টাকা থেকে আমার কি করতে হবে, এই জায়গা আমি সাইডে না দিয়ে এই জায়গা করে দিলে হবে। 5 লাখ থেকে 1,20,000 বাদ দিব, কারণ কি 1,20,000 আমার নগদ বিক্রয়। গড় দেনাদার গড় প্রাপ্য হিসাব, অর্থাৎ প্রাপ্য নোট ছিল আমার 25,000, গড় দেনাদার ছিল 1 লাখ, আমরা 1,25,000 দ্বারা ভাগ করব। কুমিল্লা বোর্ডে যে প্রশ্ন আসছে 2016 সেটা একটু দেখে রাখতে পারো, সেই প্রশ্নটা তেমন ঝামেলা কিছু আসে নাই। বের করতে বলছি কি শুনছো, চলতি অনুপাত কিছুক্ষণ আগে বের করে আসছি, মজুদ আবর্তন এইমাত্র বের করলাম, প্রাপ্য হিসাব আবর্তন বের করলাম, তড়িৎ অনুপাত কার্যকরী অনুপাত সবগুলাই বের করা হয়ে গেছে। প্রশ্নটা হচ্ছে এই জায়গায় তেমন কোনো প্রশ্নই নাই, যেহেতু আমার লাভ প্রারম্ভিক মজুদ পণ্য থেকে সমাপনী প্রারম্ভিক মজুদ পণ্য যোগ করে দুই দ্বারা ভাগ করো তাহলে হয়ে যাবে। লাভের কোনো প্রয়োজনই নাই, তবে একটা জায়গায় আমার লাভের প্রয়োজন আছে, সেটা হচ্ছে মজুদ আবর্তন যখন বের করবো আমার কি লাগবে, মজুদ আবর্তনের সূত্র কি ছিল, কুমিল্লা বোর্ড 2016 অঙ্কগুলা দেখবা। মজুদ আবর্তনের সূত্র ছিল, মজুদ আবর্তন অনুপাতের সূত্র কি ছিল, যে বিক্রিত পণ্যের ব্যয়কে কি করতে হবে, বিক্রিত পণ্যের ব্যয়কে গড় মজুদ দ্বারা ভাগ করতে হবে। এই একটা যদি তোমাদের কাছে একটু ক্রিটিক্যাল লাগতে পারে, বাকিগুলা ক্রিটিক্যালের কিছু নাই। গড় মজুদ দ্বারা ভাগ করতে হবে, কি গড় মজুদ, এটা প্রারম্ভিক মজুদ তো সমন্বয়ে দেওয়া আছে, আর তোমার এই বিক্রয়টা কিন্তু সরাসরি নাই, বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু সরাসরি নাই, দেওয়া আছে প্রশ্নের মধ্যে বিক্রয় 20 লাখ টাকা, বিক্রয় 3 লাখ, বিক্রয়ের উপর লাভের হার 25%। আমি বলছিলাম বিক্রয় থেকে লাভের হার যদি বাদ দেই, বিক্রয় থেকে যদি আমরা কি দেই মোট লাভ বাদ দেই তাহলে কি হয়ে যাব, একটা আছে সাইডে কাজ করা আর একটা আছে তুমি এই জায়গায় কাজ করতে পারো, বিক্রয় মাইনাস মোট লাভ। আর গড় মজুদ কি প্রারম্ভিক মজুদ আর কি করো সমাপনী মজুদ যোগ করে ভাগ করে দাও, তাহলে তোমার চলে আসবে। এবার বিক্রয়টা কয় লাখ ছিল, বিক্রয়টা কয় লাখ, 3 লাখ টাকা বিক্রয়, লাভ কত 25%, 3 লাখের উপর 25% দিলে লাভ হয় 75,000 টাকা। তাহলে আমি এই জায়গায় না লিখে আর উপরে লিখি, দেখা তো যাবে আশা করি। হ্যাঁ, 3 লাখ টাকা ছিল বিক্রয়, বিক্রয়ের উপর কত পার্সেন্ট লাভ করছি, 25% লাভ, কোনো কনভার্ট করা লাগবে না। আর দেনাদার মজুদ পণ্য কত ছিল, সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আছে তোমার 35,000, প্রারম্ভিক ছিল 20,000, তাহলে 35 প্লাস 20 করো, 35,000 প্লাস 20,000 ভাগ করো কত 2, তাহলে এদিক থেকে 3 লাখ টাকা থেকে কি করো 75,000 টাকা বাদ দাও, এই দুইটা যোগ করে ভাগ করলে কত হয়, 55,000 টাকাকে 2 দ্বারা ভাগ করো 27,000 কত হয় 500। 3 লাখ থেকে 75,000 বাদ দিলে 1,25,000, 1,25,000 কে 27,500 দ্বারা ভাগ করো, 1,25,000 ভাগ 27,500, 27,500 আসে কত 4 দশমিক কত 4.55 বার, এতবার হচ্ছে কোম্পানির আবর্তন। মজুদ আবর্তনের আদর্শ মান ছিল 8 বার, এটার অবস্থান তেমন কিন্তু ভালো নয়। তোমাদের শুধু মনোযোগ দরকার, তোমরা জুমে আমার সাথে ক্লাস করতে পারো, অলরেডি প্রশ্ন কিন্তু হয়ে যাবে, ভাইভাতে কিন্তু প্রশ্ন করা হবে, যা বলা হচ্ছে তা কিন্তু ভাইভাতে প্রশ্ন করা হবে, ওই জায়গায় যদি না পারো পাস মার্ক দেওয়া কিন্তু আমাদের কোনো দায়িত্ব নাই, তোমরা পড়াশোনা না পারলে পাস করানোর দায়িত্ব আমাদের না। সুতরাং যারা জানবা না বসে থাকবা তাদের কিন্তু উপযুক্ত শিক্ষা হয়ে যাবে। ভাইভা 25 তারিখ জানো অলরেডি তোমরা, সুতরাং সিরিয়াস এখনো না হলে তোমাদের সিলেবাস যথেষ্ট সংক্ষিপ্ত করা হয়েছে, আরো একটা ক্লাসে শেষ করা সম্ভব না, আগে ক্লাসে সূত্র নিয়ে আলোচনা করা হচ্ছে, আজকের ক্লাসে আমি অঙ্ক করাচ্ছি, নেক্সট ক্লাসে আরো জটিল কিছু অঙ্ক আছে সেটি করাবো, সহজগুলা থেকে আগে শুরু করে হলো। চলতি অনুপাত শিখবা, চলতি মূলধন কাকে বলে, চলতি মূলধন অনুপাত শিখবা, তড়িৎ মূলধন তড়িৎ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, দায়ী মালিকানা অনুপাত, নিট মুনাফা অনুপাত, মোট লাভ অনুপাত, মোট সম্পত্তি আবর্তন অনুপাত, তারপরে হচ্ছে তোমার মজুদ আবর্তন, দেনাদার আবর্তন, এই সূত্রগুলো ভালো করে জেনে রাখো। আর আমি যে খাতায় কিছু লিখছি আগে ক্রিটিক্যাল বিষয় শুরুতে, সেগুলো জেনে রাখবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সমস্যা হলে মেসেঞ্জারে নক করতে পারো। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টসে রুল লিখে রাখবা, আর মেসেঞ্জারে নক করতে পারো, সহজ একদম, জুমে ক্লাস করতে পারো, প্রশ্ন আমাকে করলে আমি তোমাদের বোঝাতে চেষ্টা করব।
সরাসরি ক্লাস করলে এর বেশি আলোচনা করা সম্ভব ছিল না কোনোদিনও। তোমরা সরাসরি বোর্ডটা বের করে দেখবা, সমস্যা যেগুলো আছে বের করে রাখবা। আজকের মতন রাখবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরীক্ষার জন্য ভালো করো, ভাইবার জন্য প্রস্তুতি নাও। আল্লাহ হাফেজ। আজকের মতন রেখে দেবো। সাক্ষাৎ হবে খাতা দেওয়ার দিন এবং ভাইবার। আল্লাহ হাফেজ।